আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, এই প্ল্যাটফর্মে আমি সাধারণত কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিকে এনে কোনো একটা বিষয়ে তাদের মতামত নিই এবং সেটা আপনারা দেখতে পান। আবার আপনারা এটাও জানেন যে আমার ভিন্ন আরেকটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তার নাম কথাটাই আগে করেছিলাম, তারপর অন্নমঞ্চে ইন্টারভিউ বেসড এই চ্যানেলটা করেছিলাম। কথা চ্যানেলে আমরা মাঝে মাঝে দর্শকদের বিভিন্ন মতামত ভিত্তিক কিছু মন্তব্য পড়ে শোনাই এবং কিছু কিছু ক্ষেত্রে মন্তব্যের প্রেক্ষিতে আমি আবার মন্তব্য করি। তো অন্নমঞ্চের দর্শকদের কাছ থেকেও একটা দাবি উঠেছিল, আমি যেন অন্নমঞ্চের যে সমস্ত গেস্টদের আনি এবং তাদের অনুষ্ঠান নিয়ে দর্শক যে কমেন্টসগুলি যেগুলো থাকে সেই কমেন্টসগুলো নিয়ে যেন আমি একটু আলোচনা করি। এই দাবিটা অনেক দিন ধরে ছিল, করব ভেবেছিলাম, কিন্তু আমি একা মানুষ, যা কিছু সব কিছু আমি আপনারা যা দেখেন সব কিন্তু আমি এবং আমার স্ত্রী দুজনে মিলেই করি, যে কারণে আমাদেরও ব্যস্ততা থাকে, করা হয়ে ওঠে না। তো এবার আমরা চাচ্ছি যে অন্নমঞ্চের দর্শকদের মতামত নিয়ে আমরা সপ্তাহে একদিন এই অন্নমঞ্চেই আমরা একটা অনুষ্ঠান করব এবং সেটা চেষ্টা করব সপ্তাহে প্রতি শুক্রবার দিন করার জন্য, শুক্র অথবা শনিবার। তো আজকে তার প্রথম অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আজকে আমি দুটো কন্টেন্ট আমি নিয়েছি, যে দুটো কন্টেন্টের উপর ভিত্তি করে আমি আলোচনাগুলো করব। ওই কন্টেন্টের যে সমস্ত কমেন্টস এসেছে দর্শকদের কাছ থেকে তার উপর ভিত্তি করে আলোচনা করব। এই দুটো কন্টেন্ট হলো, একটা হলো প্রফেসর ABM আবদুল্লাহকে নিয়ে দুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, যে অনুষ্ঠানের শিরোনাম ছিল কাঠগড়ায় অধ্যাপক ABM আবদুল্লাহ। এটা নিয়ে আরেকটা কন্টেন্ট হলো, যেটা মাত্রই আমি গত বৃহস্পতিবার দিন অন এয়ার করেছি, বৃহস্পতিবার না তো বুধবার অন এয়ার করেছিলাম, যেটাতে ছিল আপনার মানে টাইটেল ছিল শেখ হাসিনা ফিরলে বদলে যাবে রাজনীতি। এটা অজয় দাশগুপ্তের সঙ্গে আলোচনা করেছিলাম। অজয় দাশগুপ্ত অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই দুটো নিয়ে আমরা কথা বলবো। আমি যখন কমেন্টগুলো পড়ব তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন অনুষ্ঠানের, আপনারা বুঝে যাবেন। আর কোনো কোনো ক্ষেত্রে আমি নিজে হয়তো আপনাদেরকে হেল্প করব। তো আজকে প্রথম যে কমেন্টটা আমি পড়ছি, এটা অজয় দাশগুপ্তের যে কন্টেন্ট ছিল সেটার প্রেক্ষিতে লিখেছেন মিস্টার আবুল কাশেম। তিনি লিখেছেন, দিল্লি না ঢাকা, ঢাকা এর স্লোগানধারীরা টোটালি মুনাফিকের কথা, মুখে এক আর মনে আরেক। মানে আমরা এখানে আলোচনা করেছিলাম অজয় দাশগুপ্তের সঙ্গে, যে এই যে বলেছে দিল্লি না ঢাকা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের প্রচুর সংখ্যক লোক ভারতীয় ভিসা পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এটা আসলে কোন ধরনের মানসিকতা? এই প্রসঙ্গে আবুল কাশেম সাহেব বলতেছেন, এটা আসলে ওনারা মুখে বলেন এক কথা আর বাস্তবে করেন আরেকটা। এটা নিয়েই আরেকটা মন্তব্য আরাফাত রহমান লিখেছেন, মাসুদ কামাল, গতকাল ভারতের ভিসা নিয়ে আপনার ভিডিওর আগেই আমার অফিস প্রগতি সরণি হওয়ায় ভিসা প্রার্থীদের লাইন দেখে আমি মুগ্ধ। ইচ্ছা করছিল দিল্লি না ঢাকা স্লোগানটা ধরি, পরে ভাবি 3 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষ ধরে যদি গণপিটুনি দেয়, তাই ধরলাম না। প্রশ্ন জাগে, ইউনূসের আমলে পাকিস্তান আর চীনের সাথে এত মধুরতার পরেও কেন মানুষ সেখানে ঘুরতে বা চিকিৎসার জন্য যায়নি? চীনের চিকিৎসা ভালো, এটা ইউনূস আমলে সরকারি উদ্যোগে ফেসবুকে প্রচারণা হলো, কিন্তু বেরসিক বাঙালি ঠিকই দিল্লির লেজ ধরল। ইরান যুদ্ধের সময় কেনই বা চীন আমাদের 1 ফোঁটা তেল দিল না এবং ভারত থেকে তেল আমদানি হলো। এখনও আমাদের তেলের উৎস ভারত। দেখুন, এই যে আরাফাত রহমান সাহেব যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি আপনারা একবার ভাবেন যে আসলে ওনার কথাগুলি কতটুকু বাস্তবসম্মত আর কতটুকু আবেগ দ্বারা উৎসারিত। আমরা কিন্তু অনেক কিছু বলি, কিন্তু যখন কাজের সময় হয় তখন যেটা বাস্তবসম্মত, যেটা আমার আপনার পক্ষে করা সহজ, আমরা কিন্তু সেই কাজটাই করি। আপনি দেখবেন আমরা অনেক আলোচনা করি যে বাজারে যে কোন ধরনের মাছ কিনতে হবে,
কোন ধরনের সবজি কিনতে হবে এবং কোন সবজিটা ভালো, কোন সবজিটা অর্গানিক, কোনটার মধ্যে সার দেওয়া আছে, এগুলো নানা বিষয় নিয়ে কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। আমাদের কোন চালটা খাওয়া উচিত, কোন চালটা খাওয়া উচিত, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। কিন্তু বাস্তবতা হলো, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন বাজারে যাই আমরা সেটাই কিনি যেটা কিনতে আমার টাকা খরচ কম হবে, যেটা কিনলে আমার বাজেটের মধ্যে টান না পড়বে। ওই ধরেন একটা অর্গানিক চাল পেলাম, লাল চাল পেলাম, লাল চালের দাম মনে করেন আমার নর্মাল যে চাল তার চেয়ে 20 টাকা বেশি, আমি কিন্তু 20 টাকা কম দিয়ে নর্মাল চালটা কিনে নিয়ে আসি। আলোচনা করার সময় লাল চালের কথা বলি। তো এখানেও সেরকম ভাই অনেক কিছুই আমরা বলি যার সঙ্গে নাকি বাস্তবতার মিল নাই। বলে বলে চায়ের কাপ গরম করি, আসর গরম করি, কিন্তু বাস্তবতা অন্যরকম। যাই হোক, আমরা পরের মন্তব্যে যাই। শিল্পী রানী সাহা লিখেছেন, আপনার অন্য মঞ্চের আলোচনায় অজয় দাশগুপ্ত যখন থাকেন আমি শুধু অধীর আগ্রহে থাকি কখন তিনি যে কোনো কথাতেই চুটকি বা ছোট গল্প বলে গোটা আলোচনাটাকে মনোমুগ্ধর করে তুলবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। মাসুদ রানা লিখেছেন, আমরা সাধারণ মানুষ আবদুল্লাহ সাহেবকে চিনতে পারতাম না যদি ওনার পদবিটা এভাবে সরকার কেড়ে না নিত। দেখেন, এটাও কিন্তু অনেকে আমাকে বলেছেন যে আসলে প্রফেসর আবদুল্লাহ এমিরেটাস অধ্যাপক ছিলেন, এত বড় ডাক্তার ছিলেন, ওনারা বুঝতেও পারতেন না যদি সরকার এই ধরনের একটা নতুন অযাচিতভাবে একটা বিতর্কের উদ্ভব না করতেন। ওনার কাছ থেকে খেতাবটা কেড়ে নেওয়ার মাধ্যমে বরঞ্চ ওনাকে আরও বেশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা হয়েছে। সবুজ ডক্টর লিখেছেন, ভাই আমরা গ্রামের মানুষ, আমাদের দেশের ডাক্তার আবদুল্লাহর মতো একজন গুণী ডাক্তার আছে, ওনার পদবি বাতিল না করলে জানা হতো না। বর্তমান সরকারকে এই জন্য ধন্যবাদ। এই ঘটনার মধ্য দিয়ে আবার প্রমাণ হলো শেখ হাসিনা সত্যই ফ্যাসিস্ট ছিল। কারণ এত বড় একজন ডাক্তার আমাদের দেশে থাকার পরও আমরা জানতে পারিনি শেখ হাসিনা কত বড় স্বার্থপর। মাত্র 300 টাকা ভিজিটের একজন ডাক্তারকে আমাদের মাঝে পরিচয় করিয়ে না দিয়ে নিজের চিকিৎসক হিসেবে রেখে দিয়েছিলেন। ভাবা যায়? গোলাম মাওলা রনির ডায়লগ, মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসলে এই কমেন্টের মধ্যে কিন্তু উনি যা উচ্চারণ করেছেন, যা লিখেছেন, তার বাইরেও কিছু কিছু কথা ইঙ্গিতের মাধ্যমে বলার চেষ্টা করেছেন। আমি আশা করি দর্শকরা সেটা ধরতে পেরেছেন। মোহাম্মদ জালাল উদ্দিন লিখেছেন, আমার একবার ডাক্তার ABM আবদুল্লাহ স্যারের চিকিৎসা সেবা নেবার সৌভাগ্য হয়েছিল। কোনো টেস্ট ছাড়া আমাকে ঔষধ দিয়েছিলেন। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। এমন মানবিক ডাক্তার আমার জীবনে পাইনি। মহান আল্লাহ স্যারের নেক হায়াত দান করুন। একে আজাদ লিখেছেন, অধ্যাপক এত বড় ডাক্তার এখনও 300 টাকা ভিজিট নেন, তাকে কোনোভাবে অপমান করা যায় না। এত নিকৃষ্ট আমরা, দোয়া রইল, ফি আমানিল্লাহ। খান N95 আহমেদ লিখেছেন, স্যারের প্রতি গভীর ভালোবাসা। ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল সম্ভবত 2019 সালে। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম সিলেট থেকে। জরুরি হওয়ায় আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি। যাওয়ার পর উনি আম্মুকে দেখেন, আমাদেরকে ফিরিয়ে দেননি। আম্মুকে দেখার পর বলেন আম্মুকে নিউরোলজি বিভাগের কাউকে দেখালে ভালো হবে। তখন উনি বদরুল আলম স্যারের কাছে রেফার করেন। আম্মুকে দেখানোর পর উনাকে ওনার ফি 300 টাকা দেওয়ার পর উনি সেটা নেননি। উনি বলেন, আমি তোমার আম্মুকে তো কোনো চিকিৎসা দেইনি, তাহলে ফি নেব কেন? তখন আমরা অবাক হয়ে গিয়েছিলাম। স্যারের প্রতি দোয়া রইল। অ্যাডভোকেট তারক চন্দ্র রায় লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ডুবিয়েছে এই কাজটা। ওখানে জামাতের কেউ আছে, তাকে তাড়ান এখনই। স্যারের শেষ কথাগুলো চোখে জল এনে দিল। আপনার দীর্ঘ জীবন কামনা করি। দেখুন, এই যে মন্তব্যটা, এই মন্তব্যটাকে কিন্তু আমি খুব গুরুত্ব সহকারে নিচ্ছি। আমি এটা সম্বন্ধে একটু কমেন্ট করি। কমেন্ট হলো এরকম, দেখেন, প্রফেসর আবদুল্লাহকে আপনি ওই পদ থেকে সরিয়ে দিয়েছেন। উনি আর এমিরেটাস অধ্যাপক পদের দাবিদার নন। এটা করেছেন। এই করার মাধ্যমে সারা দেশের যে প্রতিক্রিয়া হয়েছে, এই প্রতিক্রিয়ার মাধ্যমে একটা কথা ভাবেন তো, বিএনপি গভর্নমেন্টের কী লাভ হয়েছে? বিএনপি গভর্নমেন্ট এই ঘটনার মাধ্যমে কি অর্জন করেছেন? একটা জিরো অর্জন করেছেন, জিরো। বিএনপি কোনো অর্জন হয়নি।
বরং অনেকখানি বিসর্জন দিতে হয়েছে। এবং এই জন্যই এই অ্যাডভোকেট তারকচন্দ্র রায় যে সন্দেহটা করেছেন, এটা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। আমার তো মনে হচ্ছে যারা এই কাজটা করেছেন তারা আসলে প্রকারান্তরে বিএনপির ক্ষতি করার জন্যই করেছেন, এবং তারা বিএনপির নামধারী হলেও আসলে তারা গুপ্ত। এবং উনি বলেছেন ওখানে জামাতের কিছু লোক আছে, কার লোক আছে আমি জানি না, কিন্তু তাদের মূল কাজ হচ্ছে যে বিভিন্ন ঘটনার মাধ্যমে বিএনপি গভর্নমেন্টেরকে মানুষের সামনে সমালোচনার মুখে দাঁড় করিয়ে দেওয়া। এবং এটা হলো তার একটা গুরুত্বপূর্ণ কাজ তারা করতে পেরেছেন। আমি মনে করি তারা যারা করেছেন তারা তাদের যারা নাকি সুবিধাভোগী আছে তাদের কাছে বেশ বাহবা পাবেন, কিন্তু সরকারের একটু ক্ষতি তারা করে দিয়েছেন। আমি জানি না সরকার এটাকে কীভাবে রিপেয়ার করবে। মিহির মণ্ডল লিখেছেন ওনার কাছ থেকে পদ ফিরিয়ে নেওয়া হয়েছে, তাতে কি, উনি তার জায়গাতে আছেন, তার মর্যাদায় আছেন। বরং এতদিন অনেকে তার এই সম্মানসূচক পদের কথা জানতো না, এখনও জেনেছে। আর তার কাছে অর্থ ফেরত চেয়ে যে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে, তার জন্য সবার কাছে তারা ঘৃণিত হবে। জাতি হিসেবে আমরা ছোট হলাম। এই মন্তব্যটা করেছেন হাসান বিন হুসাইন। লিখেছেন মাসুদ কামাল সাহেবের বেশিরভাগ কথার সাথে আমি একমত পোষণ করি না, কিন্তু ডাক্তার সাহেবকে নিয়ে ওনার কথা 100% ঠিক। এরকম চলতে থাকলে এদের অবস্থা পূর্বতন সরকারগুলোর মতো হবে। মোহাম্মদ গোলাম মোস্তফা লিখেছেন ক্ষমতায় গিয়ে সবাই পাগল হয়ে যায়, তারা ভুলে যায় যে কদিন পর তো আমরাও থাকবো না। এই হলো বাংলাদেশের রাজনীতি এবং তার কর্মী। এই যদি হয় অবস্থা, তাহলে তো আগামী দিনগুলোতে আরও ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করবে। এই মন্তব্যটা আমি পড়ছি, এটা আমার শেষ মন্তব্য। এই দুইটা কন্টেন্টের বাইরে একটা মন্তব্য, ডিফারেন্ট একটা ইস্যু নিয়ে একজন মন্তব্য করেছেন। এটা আমি এমনি পড়ছি যে একটু গুরুত্বপূর্ণ বলে যারা কনসার্ন লোক আছেন তারা এই ব্যাপারে হয়তো একটু ধারণা পাবেন অথবা সিদ্ধান্ত নিতে পারবেন কী করণীয়। এটা লিখেছেন তোফাজ্জল হোসেন। তিনি লিখেছেন ভাই, চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে প্রায় প্রতিদিন, বিশেষ করে বেলা পড়ে এলে, মানে সন্ধ্যার দিকে আর কি, কয়েকজন লোক লোকাল বাসে ধাক্কাধাক্কি করে উঠে, তারপর মানুষের মোবাইলটা নিয়ে নেমে পড়ে। যার মোবাইল নিচ্ছে সেও জানে তার মোবাইল এরা নিচ্ছে। আজকে দেখলাম যে স্টুডেন্টটার মোবাইল নিচ্ছে সে যখন ওই লোকদের থামাতে গেল, উল্টো বেধড়ক পিটিয়ে লোকগুলো বাস থেকে নেমে গেল। এই জিনিসটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে। মাসুদ কামাল ভাই, যদি পারেন এই ব্যাপারটি কোনোভাবে একটু চট্টগ্রাম রেঞ্জের পুলিশের কাছে পৌঁছাতে পারেন। কি অসহায় ছেলেটা। লোকাল বাসের হেল্পারকে জিজ্ঞাসা করলাম এদের পুলিশ দেখে না? সে বলল সবাই তো আপনার মতো করে দেখতেছে, প্রতিদিনই দেখতেছে। কি অসহায় মনে হলো নিজেকে। দেখুন, চট্টগ্রামের যারা পুলিশ কর্মকর্তা আছেন, পুলিশের দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদেরকে আমি এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রাম নিউ মার্কেটের মোড়ে এই ঘটনাটা ঘটে বলে যিনি লিখেছেন তিনি তো মিথ্যা লিখবেন না, কারণ তার তো এনে কোনো স্বার্থ নাই। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা যারা আছেন, তারা এইভাবে সতর্ক নজর দিবেন এবং এরকম ঘটনার দু একটা যারা নাকি অপরাধগুলি করছে তাদেরকে ধরলে এবং সেটা যদি মিডিয়াতে আসে সবাই জানে, তাহলে বাকিরা একটু সতর্ক হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এটা আমাদের প্রথম অনুষ্ঠান ছিল। আমরা চাই যে আপনারা মতামত দিন এবং আমাদের এইটা প্রত্যাশা থাকবে যে আমরা যে গেস্টের সঙ্গে কথা বলি তাদের বক্তব্য নিয়ে আপনারা চুলচেরা বিশ্লেষণ করুন, সমালোচনা করুন, কেমন লাগছে এটা বলুন। আমরা চেষ্টা করব প্রতি 7 দিন পর এই অনুষ্ঠানটা করার জন্য। আপনারা ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।